আপনাদের সাথে অনেকদিন পর আবার আমরা উপস্থিত হয়েছি। তো আজকে আপনারা জানেন যে আজকে কাউন্সিল অফ অ্যাডভাইজার্সের একটা মিটিং ছিল। আজকে যেহেতু উইকলি মিটিং, আমরা সাধারণত কাউন্সিল অফ অ্যাডভাইজার করেন সাধারণত থার্সডেতে, আজকে মিটিংটা হয়েছে টুসডেতে। কালকে জানেন আপনি, কালকে ক্রিসমাস আছে, তো সেই জন্য এটাকে একটু একদিন এগিয়ে নেওয়া হয়েছে। তা আজকে অনেকগুলো বিষয় নিয়ে ডিসকাশন হয়েছে, কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত এসছে। আপনারা ইন ডিউ কোর্স অফ টাইম আপনাদেরকে ক্যাবিনেট থেকে এগুলো জানানো হবে। ব্রডার যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের বিষয়ে একটা আলাপ হয়েছে। আর একটা হচ্ছে যে আমরা কোরিয়ার সাথে আমরা একটা ফ্রি ট্রেড বলবো না, আমরা একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আমরা করছি, তো সেটা নিয়ে আলাপ হয়েছে। তারপরে আরও ছিল গণভবনের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি অধিকার প্রতিষ্ঠা, এটা নিয়েও একটা ডিসিশন এসছে। এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। এইগুলো আপনারা আরও ডিটেল আপনাদেরকে ক্যাবিনেট জানাবেন। তো আমি এর থেকে কিছু পড়ে আপনাকে শোনাই। সেটা হচ্ছে যে জাকির খান কমিটি, আপনারা জানেন জাকির আহমেদ খান কমিটি তাদের পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য একটা সুপারিশমালা দিয়েছিলেন। সেটার এটা নিয়ে একটু থ্রেড ডিসকাশন হয়েছে। সেটার আলোকে যেটা ডিসিশন, এটার উপর একটা রিভিউ কমিটি হয়েছিল, ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে। সেইখানের মূল ছিল যে আপনারা জানেন যে আমরা এর আগে রিভিল করেছিলাম 764 জনকে ভূতাপক্ষে পদোন্নতি দেওয়া যায়, এই বিষয়ে সুপারিশ করা হয়েছিল। তো সেই জন্য এর মধ্যে থেকে আমরা বলছি 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। আর এটার জন্য যেটা আমাদের একটা প্রাক্কলিত খরচ যেটা চিন্তা করা হয়েছে যে এর ফলে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন সাপেক্ষে প্রত্যেক কর্মকর্তার জন্য প্রযোজ্য তারিখ হতে উচ্চতর পদে পদোন্নতির আদেশ জারি করা যেতে পারে এবং ভূতাপক্ষে পদোন্নতির বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক ও পেনশন বাবদ এককালীন আনুমানিক 42 কোটি টাকা এবং পরবর্তীতে পেনশন বাবদ আনুমানিক বার্ষিক অতিরিক্ত 13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। তো এইটা ছিল, এটার বিষয়ে একটা ডিসিশন এসছে এবং এটা আমি আবারও বলছি, এগুলোর ডিসিশনগুলো আপনারা আরও ডিটেলে আপনার ক্যাবিনেট থেকে আপনাদেরকে বলবে। আর আপনি জানেন যে গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে আমরা এর আগে একটা ডিসিশন ছিল, এটা আজকে আবার এটার প্রতিষ্ঠার বিষয়ে আবার ক্যাবিনেটে আবার এটা একটা ফাইনাল ডিসিশন এসছে। আর ছিল হলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন। আপনি জানেন যে আমরা সাইবার সিকিউরিটি একটা স্ক্র্যাপ করা হয়েছে, বিকজ এটা এতই কন্ট্রোভার্সিয়াল এবং এটাকে আসলে ইউজ করা, মানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশে ডিসেন্টিং ভয়েসগুলোকে মাজল করার জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য, বা দেশে একটা ভয়ের পরিবেশ, কেউ যেন তার অপিনিয়নকে ফ্রিলি এক্সপ্রেস করতে না পারেন, সেইটাকে বন্ধ করার জন্য। তো সেইটাকে চেঞ্জ করে এখন একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ওইটাকে যেহেতু স্ক্র্যাপ হয়েছে এটা ডিসিশন, সেটার একটা অনুবাদন করা হয়েছে। এবং এটার মূল ইস্যু হচ্ছে আমরা সাইবার স্পেসকে সবার জন্য আমরা সেভ করতে চাই। আপনি জানেন সাইবার স্পেসে অনেক ধরনের ক্রাইম হয়, অনেকে চিটেড হন, অনেক আমাদের মা বোনরা অনেক ধরনের বুলিংয়ের শিকার হন, শিশুদেরকে অনেক ধরনের বুলিংয়ের শিকার করতে হয়। তো সাইবার স্পেসকে সেভ করাটা এটা একটা গভর্নমেন্টের দায়িত্ব। তো সেই আলোকেই সাইবার সুরক্ষা অধ্যাদেশটা
এটার বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে একটা ডিসিশন এসছে। তা আমরা এই ছিল আজকের মূল আলোচনা। এবং কোরিয়ার সাথে যদি আমরা সত্যিকার অর্থে যেই ইপিএ যেটা আমরা করার চেষ্টা করছি সেটা যদি হয়, আপনি জানেন কোরিয়ার যে গ্রোথ, এটা ফেনোমেনাল গ্রোথ। কোরিয়ার বাংলাদেশ অলমোস্ট একই লেভেলে ছিল 1960 বা আর্লি 70s দিকে, কিন্তু আপনি দেখেন কোরিয়া কোথায় চলে গেছে। আর কোরিয়ার এখন যা পার ক্যাপিটা ইনকাম, সুন তারা এমন হতে পারে, কেউ কেউ বলছেন যে তারা জাপানকে ছাড়িয়ে যাবে। তো ওদের সাথে যদি আমাদের একটা ইকোনমিক একটা ভালো এগ্রিমেন্ট থাকে পার্টনারশিপের, সেতে যেটা হবে যে আমরা উই ক্যান এক্সপ্লোর, এটা আমাদের জন্য একটা বড় মার্কেট হিসাবে আবির্ভূত হবে। আমরা চাই যে আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারাররা বা যারা আমাদের লো কস্টে ম্যানুফ্যাকচারিং করেন তারা যেন কোরিয়াকে একটা বড় মার্কেট হিসাবে পান। সেইটার আলোকে আজকে ক্যাবিনেটে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা আমরা জাস্ট নেগোসিয়েশনটা লঞ্চ করেছি তাদের সাথে। হোপফুলি এটা খুব দ্রুত এই নেগোসিয়েশনটা কমপ্লিট হবে, হলে বাংলাদেশের জন্য একটা বড় একটা মার্কেট ওপেন হবে। জাপানের সাথেও আমাদের সিমিলার কথা হচ্ছে। জাপানের সাথে আমাদের অলরেডি 3 দফা এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে এবং এটা আমাদের জন্য দরকার। কারণ জানেন আমাদের এই এলডিসি গ্র্যাজুয়েশনের একটা কথা এসছে, আমরা হয়তো 2026-এ গ্র্যাজুয়েট হব কি হব না সেই বিষয়ে তো একটা ডিসিশন এখনও হয়নি, বাট ইভেনচুয়ালি তো আমাদের এটা খুব যে বেশি দিন থাকবে তা না, এই উইন্ডো অপরচুনিটির যে উইন্ডো সেই জন্য আমরা আগের থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করা, কিভাবে আমরা আমাদের আরও বড় মার্কেট আমরা কিভাবে পাবো পৃথিবীতে। শুধুমাত্র আমাদের এখনও দেখেন যদি আমাদের এক্সপোর্ট বাস্কেটটা অনেক বেশি ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ এবং নর্থ আমেরিকা কেন্দ্রিক। আমরা চাচ্ছি, এই গভর্নমেন্ট চাচ্ছে নতুন নতুন মার্কেটকে আরও কত ভালোভাবে এক্সপ্লোর করা যায়। দ্যাট ইনক্লুডস সাউথ কোরিয়া। অ্যান্ড সাউথ কোরিয়ার সাথে আমাদের অনেক অনেক পুরনো বন্ধুত্ব। এবং আপনি জানেন যে সাউথ কোরিয়া এখন একটা খুব বড় একটা জিনিস হচ্ছে যে সাউথ কোরিয়া এখন যেগুলো লেন্ডিং দেয়, ওদের চেয়ে এত সফট লোনে কেউ লেন্ডিং দেয় না, এত কম। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় না, আপনি যদি অন্যান্য অনেক দেশের থেকে লোন নেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা অনেক হাই, ওদের একদমই নাই বলতে গেলে, এরকম নমিনাল রেটে তারা লেন্ডিং করেন। তো এটাই ছিল আমাদের আজকের আপনারা কোশ্চেন করতে পারেন। আমি তো বলছি, আপনি দেখবেন আমি পুরোটা এইটাতে আপনার ক্যাবিনেটের থেকে যে ডিসিশনগুলো আপনারা দিবে, এটা ওয়ার্ডিংয়ের একটা বিষয় আছে। তো সেই জন্য একটা অনেক সময় হয় যে নীতিগতভাবে এটা অনুমোদন না চূড়ান্ত অনুমোদন, সেই জন্য আমি বললাম যে ডিসিশন এসছে, আপনারা একটু জাস্ট ওয়েট করেন, ইউ উইল গেট দ্য ফুল ডিসিশন। আপনি বললেন যে সাউথ কোরিয়া খুব কম লেন যেটা দেয় সেটা খুব কম ইয়েতে দেয়, ইন্টারেস্টে দেয়। সেই ইন্টারেস্টের ইয়েটা কি বলা যাবে যে কত কমে দেয়, যাতে আমরা অন্য কোনো দেশের সাথে এটা তো এই এগ্রিমেন্টটা কিন্তু মানে আমাদের একটা ওদের অ্যাজ এ ট্রেড, ওদের সাথে আমাদের ট্রেডের একটা এগ্রিমেন্ট। এটা লেন্ডিংয়ের বিষয়টা না। আমি এমনি জাস্ট আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম যে সাউথ কোরিয়া এখন কোথায় গিয়েছে সেটার উদ্দেশ্যে। আপনি এটার লেন্ডিংয়ে কী পরিমাণ বা বোরোয়িং রেট বা এটার ইন্টারেস্ট রেটটা আপনি একটু ইআরডিতে জানতে পারবেন প্লিজ। শেখ হাসিনা এবং তার পরিবারের দুর্নীতির অভিযোগ নিয়ে আপনারা কতটুকু তথ্য এখন পর্যন্ত জানতে পেরেছেন সেটি জানতে চাচ্ছি। আর উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট নিয়ে একটা আলোচনা হচ্ছে, ভারতও কিছু মন্তব্য করেছে সে বিষয়ে আপনাদের অবস্থানটা জানাবেন। শেখ হাসিনার বিষয়ে আমরা গতকাল আপনারা দেখেছেন যে অ্যান্টি করাপশন কমিশনের আমরা একটা সামারি রিপোর্ট আমরা আপনাকে দিয়েছি। হ্যাঁ, এই জায়গাটা আমাদের জাস্ট কাজগুলো শুরু হয়েছে, আরও ডিটেল কাজ তো আপনারা দেখতে পাবেন সামনে। এবং এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তো উনি কী পরিমাণ চুরি করেছেন সেটা তো অবশ্যই আপনার সামনে এটা জানতে পারবেন। আর আপনার কী পরিমাণ বাংলাদেশের থেকে মানি চলে গেছে, এবং এটা শুধু বাংলাদেশের মানুষের টাকা, সেটা হচ্ছে যে তার একটা ধারণা কিন্তু হোয়াইট পেপার দিয়েছে। $16 বিলিয়ন প্রতি বছর সাইফন অফ হয়েছে। আর ব্যাঙ্কগুলো কিভাবে রবারি হয়েছে আপনারা তো দেখেছেন ব্যাঙ্কগুলোর ইয়েতে।
তো আমরা সিরিয়াস প্রোব এখানে সিরিয়াসলি এটা আমরা ইনভেস্টিগেট আমরা করছি। এটা ওনার সময় যত ধরনের চুরি হয়েছে এবং এই যে লুণ্ঠনতন্ত্র চোরতন্ত্র কীভাবে উনি ইন্ট্রোডিউস করেছেন, এবং অলরেডি আপনারা দেখেছেন যে একটা রিপোর্ট এসছে যে তার পিয়ন, যেটা আগে উনি প্রেস কনফারেন্সে বলেছিলেন 400 কোটি টাকা, পরে আমরা দেখছি যে ওইখানে ট্রানজ্যাকশনই হয়েছে 628 কোটি টাকা। আমার পুরো অ্যাকাউন্টে, আমি কিন্তু একটা ভালো জায়গায় চাকরি করেছি 20 বছর, আমার পুরো অ্যাকাউন্ট আপনি নিয়ে টান দিয়ে দেখেন 2-3 কোটি টাকাও ট্রানজ্যাকশন পাবেন না। অনেকে বলেন এটা তো ট্রানজ্যাকশন, অনেকের ক্ষেত্রে যখন কোশ্চেন আসে যে ভাই এটা তো একটা ট্রানজ্যাকশন, এটা তো এমন কিছু না। তো আপনার অ্যাকাউন্টে কয় টাকা ট্রানজ্যাকশন হয়েছে, আমার অ্যাকাউন্টে কয় টাকা ট্রানজ্যাকশন হয়েছে, আপনি যদি চান আমি নিজে কিন্তু আমি অনলাইনে দিয়ে দিতে পারি যে আমার এই যে গত 20 বছরে এত কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে। একটা পিয়নের 628 কোটি না 626 না 628 কোটি টাকা ট্রানজ্যাকশন, উনি নিজেই তো বলেছেন 400 কোটি টাকা। আর মাহফুজের বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি বলছেন, মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস নিয়ে ওনারা বলছেন প্রথমত এটা একদমই ওনার ব্যক্তিগত মতামত। আর উনি কিন্তু এর পরে আবার আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেটা উনি বেশ কিছুটা ক্লিয়ার হয়েছে। আই থিঙ্ক ওখানেই আপনি এটার অ্যান্সারটা পাবেন। ভারত তার প্রতিক্রিয়া দেখাতেই পারে, ভারত ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা তার, কিন্তু আমরা বলছি যে এটা মাহফুজ আলমের ব্যক্তিগত মতামত, এটা যে গভর্নমেন্টের মতামত তা না। এবং উনি এটা ডিলিটও করে দিয়েছেন এবং পরে ক্লারিফিকেশনও দিয়েছেন। সেটা আমি যেটা একটু জানতে চাচ্ছি, আইসিটি অ্যাক্টের মাধ্যমে মানে সাংবাদিকদের উপর যেটা হয়েছে বিগত সময়, শফিক ভাই আপনি নিজেও সাংবাদিক ছিলেন, আপনি নিজেও জানেন, তো নতুন যে আইনটি করা হচ্ছে বা অধ্যাদেশটি আজকে হয়েছে, এর মাধ্যমে কি মানে আমরা তো মানে গণমাধ্যম বা ফ্রিডম অফ এক্সপ্রেস সেটা কতটুকু মানে নিশ্চিত থাকবে বলে আপনি মনে করেন? আপনারা আমাদের এই গভর্নমেন্টের তো ক্যারেক্টার দেখেছেন গত 4.5 মাসে। আপনি কি কোনো ধরনের আপনার ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ প্রেসে আমরা মিনিমামও আপনাকে আমরা ইনফ্লুয়েন্স করেছি? আমার মনে হয় না আপনি কোনো এভিডেন্স আছে এটার বিষয়ে। আপনি নিশ্চিত থাকেন এই যে নতুন যে সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ, এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য, সমস্ত মানুষের জন্য, ঠিক অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে। এটা কোনোভাবেই আপনার স্বাধীনতাকে সংকুচিত করবে না। আমি এটা একটু নিশ্চিত, এটার বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যেটা হয়েছে যে আগের যেগুলো কন্ট্রোভার্সিয়াল যেগুলো ক্লজ ছিল আগে সাইবার সিকিউরিটি অ্যাক্টের, সেগুলো সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। জি, আমি দেলোয়ার হোসেন, কালের কণ্ঠে কাজ করছি। তো আমি আজকে আপনারা দেখছেন যে সিভিল সার্ভিসের কর্মকর্তারা 25 ক্যাডারের তারা কলম বিরতি পালন করছেন। এদিকে আপনি যেটা বললেন যে কর্মকর্তা, বঞ্চিত কর্মকর্তা, তাদেরও আপনারা একটা সুবিধা দেওয়ার মানে সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। একই সাথে গত 4 মাসেও কিন্তু মানে হিউজ পরিমাণ কর্মকর্তা তারা বিভিন্ন পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে তারা তাদের যে সুবিধা, নানা রকম সুবিধার জন্যই তো আন্দোলনগুলো। আসলে সরকারি কর্মকর্তাদের জন্য সরকারি মানে তাদের যে আচরণ বিধিমালা সেটা অনুযায়ী এখানে বলা আছে যে গুলি করতে পারে না। তাদের আচরণ বিধিমালা স্পষ্ট এরকম আন্দোলনের ব্যাপারে তাদের করার সুযোগ নেই নীতিমালা অনুযায়ী। এরপর অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কোনো তাদের নির্দেশনা বা কোনো ব্যবস্থা নেবে কিনা। আর এটা বিষয় যে তারা তাদের যে ইস্যুটি দাঁড়িয়েছে যে জনপ্রশাসন সংস্কার কমিশন সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভায় মতবিনিময়ের সময় আলোচনার প্রেক্ষিতে পরিস্থিতিতে তৈরি হয়েছে। আসলে মতবিনিময় তারা তো এখনো সুপারিশটা দেয়নি, মানে জাস্ট একটু মতবিনিময় সভার মধ্যে কিছু প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। তো এর মধ্যেই এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, এটা কতখানি আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে যায়। এবং পরবর্তীতে এই কমিশনগুলো এভাবে প্রতিবেদনগুলি দেওয়ার ক্ষেত্রে আপনারা কমিশনদের কিছু বলবেন কিনা, যে তারা না দেওয়ার আগে এভাবে বলে তারা মানে কমিশনের পক্ষ থেকে এরকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টিরও কোনো কৌশল আছে কিনা, বা আপনারা এই বিষয়ে কোনো নির্দেশনা দেবেন? আপনি অনেক যেগুলো বললেন সেগুলোর ব্যাপারে আমরা অনেক সিরিয়াসলি ওইগুলো দেখছি। আর আপনি জানেন যে প্রশাসনের এই যে বিষয়গুলো দেখার জন্য আমাদের জনপ্রশাসন সেক্রেটারি মহোদয় আছেন, ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় আছেন। আমরা খুব নিবিড়ভাবে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করছি এবং আমরা চাই না কোনো বঞ্চিত
সরকারি কর্মচারী যাতে এমন ভাবেন যে তাকে আরও তাকে বঞ্চিত করা হয়েছে। আমরা সবার প্রতি আমরা ফেয়ার আছি এবং ফেয়ার থাকব, এই বিষয়টা আমাদের খুব আমাদের ডিটারমাইন্ড এই বিষয়ে। আর কিছু কিছু বিষয়ে যেগুলো বললেন কমিশনরা, আসলে আমরা যেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের একটা বড় একটা বিষয় হচ্ছে তারা খুবই ট্রান্সপারেন্ট। আমরা যা করছি এটা আপনারা জানছেন, কোনো কিন্তু ঢাক ঢাক গুড় না যে আমি মাটির কার্পেটের তলায় রেখে দিচ্ছি তা না। তো সেই জন্য একটা গ্রেটার ট্রান্সপারেন্সি আছে বলে অনেকে হয়তো বা এগুলো নিয়ে কথা বলছেন। এটা এই রকম না যে এটার কারণে বিশৃঙ্খলা হচ্ছে, আমি এটা মানতে চাচ্ছি না যে বিশৃঙ্খলা হচ্ছে। আমি মনে করি যে আমাদের সিভিল সার্ভিস যথেষ্ট, তারা এই গত 4 মাসে যথেষ্ট পারঙ্গমতার পরিচয় দিয়েছেন। এইটা গত 4 মাসে আপনারা দেখেন আমাদের ইকোনমি একটা টার্ন অ্যারাউন্ড করেছেন। আমাদের বিভিন্ন জায়গায় আমরা একটু পরে আপনাদেরকে আমরা একটা ইয়েও দিব, কি জন্য ল অ্যান্ড অর্ডারের ফিগারও দিব, সেখানেও আমরা দেখছি যে ল অ্যান্ড অর্ডারও সিচুয়েশনও স্ট্যাবিলাইজড হয়ে গেছে। তো সেই জন্য আমি মনে করি যে সিচুয়েশন ইজ ইমপ্রুভিং। অবশ্যই যারা যারা মনে করছেন যে তারা বঞ্চনার শিকার হয়েছেন, সেগুলো বিষয় তো আমাদের সিভিল সার্ভিসে যারা বড় কর্মকর্তা আছেন, জনপ্রশাসন সেক্রেটারি আছেন, আমাদের ক্যাবিনেট সেক্রেটারি আছেন, ওনারা তো এইগুলো দেখছেনই। ওইটা ওই বিষয়ে একটা ডিসিশন এসছে, আপনি একটু ডিসিশনটা বলবে আর কি, কি জন্য ক্যাবিনেট থেকে আপনি পাবেন। আমরা দেখলাম যে একটা নোট বারবার বাংলাদেশ থেকে গিয়েছে, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়। তো আমরা জানি যে এটা লম্বা প্রসেস। আপনারা কবে নাগাদ আশা করছেন, এই প্রসেসটা তো শুরু হলো, কবে নাগাদ আশা করছেন শেখ হাসিনা রিপাট্রিয়েট পাবেন? এটা আমাদের এখান থেকেও লিগাল প্রসেসটা আমরা তো খুব জোরে সোরে করছি, আপনারা দেখছেন। কিন্তু লিগাল বিষয়টা হচ্ছে যে রুলস অফ ল যদি মানতে হয়, আপনার লিগাল প্রসেসগুলো তাকে তার টাইমটুকু দিতে হবে। আপনি ইচ্ছা করলেই লিগাল অনেক কিছুই আপনি খুব দ্রুত করতে পারেন না। তো আমরা যতটা দ্রুত সম্ভব, এটা বাংলাদেশের এক্সিস্টিং লিগাল প্রসেস যতটুকু সম্ভব আমরা সেই অনুযায়ী কাজ করছি। আমরা বারবার আপনাদেরকে বলেছি যে আমরা শেখ হাসিনার এক্সট্রাডিশন চাই, এবং সেই অনুযায়ী আপনি দেখেছেন কালকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজার এই বিষয়ে বলেছে। আমরা আশা করব যে উনি এক্সট্রাডিটেড হবেন সুনার অর লেটার, এবং উনি শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন। তার বিষয়ে আপনারা দেখেছেন, আমরা অলরেডি দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ। মানে গত 15 বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ছিল। আপনি চিন্তা করেন, আমরা যেটা পাচ্ছি গুম কমিশনের থেকে প্রায় 3,500 লোক গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে হাজার হাজার লোক, কয়েক হাজার লোক। তারপরে আপনি জুলাই আগস্টে আপনি দেখেন মারা গেছে প্রায় 1500 জনের মতো লোক। কালকে আরাফাত, একটা ছোট ছেলে, একটা রিক্সাওয়ালার ছেলে, সে কালকে মারা গেছে। তার বাবা মা 3 মাস তাকে শুশ্রূষা করেছে, ঘুমায় নাই। তো সেই আপনি দেখেছেন যে মানে কতটা ভয়ানক একটা বিষয়। তারপরে তো আপনি দেখেন শাপলার হত্যাকাণ্ড, তারপরে মাওলানা সাঈদীর মৃত্যুর পরেও অনেক বড় একটা হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো বিষয়ে। এবং সবচেয়ে বড় কথা, পুরো অপোজিশনের আপনি দেখেন বিএনপি বারবার কিন্তু বলছে যে তাদের 50 থেকে 60 লক্ষ লোকের এগেনস্টে আপনি ভায়োলেন্সের কেস দিয়েছেন, এবং যেগুলো সত্যিকার অর্থে অনেক বেশি, সবই অলমোস্ট অল দ্য কেসেস আর ফেক। আপনি তাদের 50 আপনি কেস দেওয়া মানে কি একটা লোকের? আপনি 50 লক্ষ লোকের কেস মানে কি? তার আপনার রাইটসটাকে কেড়ে নেওয়া, সে যাতে অনেকগুলো মানে তার ছেলে মেয়েকে আপনি দেখা যাচ্ছে যে তার ছেলে মেয়ে বিসিএসে পরীক্ষা দিতে পারছে না, তাকে দিনের পর দিন আপনি কোর্টের বারান্দায় সে ঘোরাফিরছে। মানে কি ধরনের ভয়াবহ হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়েছে সেই সময়, তা আজকে ওঠার মতো। আমি সময় টেলিভিশনে কাজ করি। একটা প্রশ্ন হচ্ছে যে সাউথ কোরিয়ার সঙ্গে যে পার্টনারশিপ এগ্রিমেন্টটা, এটা কি শুধুমাত্র ট্রেড রিলেটেড কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন যে এই সরকারের আমলে প্রেস ফ্রিডমটা অনেক বেশি সমুন্নত রাখার চেষ্টা করা হয়েছে,
আপনার দপ্তরের তরফ থেকে কোনো ধরনের চাপ আসেনি একটু নিশ্চিত হতে পারি, কিন্তু একইভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমন্বয়ক যারা তারা এখানে অফিসে গিয়ে একাধিক অফিসে গিয়ে তারা তালিকা দিয়ে আসছে যে এদেরকে বের করতে হবে সে অফিস থেকে। তো এটা কি আসলে প্রেস ফ্রিডমের জন্য কতটা সহায়ক বলে আপনি মনে করেন? আমি আমার গভর্নমেন্টের কথা বলতে পারি, প্রাইভেট সিটিজেন কে কি করছে সেটা তো আমি বলতে পারি না। আমি তো সমন্বয়কের গভর্নমেন্ট, আমি তো আমার গভর্নমেন্ট, আমি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি। আমার গভর্নমেন্টের কেউ যদি এই ধরনের কোনো ইনফ্লুয়েন্স করে, কোথাও যে বলে যে না এর চাকরি খাও, আপনি আমাকে বলবেন। তো আমার গভর্নমেন্টের বাইরে আমি তার কে কী করলো, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর যেই হোক, সেটা দায়িত্ব তো আমার না, বা বৈষম্য বিরোধী ছাত্র, এটার দায়িত্ব তো আমার বিষয় না, ঠিক না? আপনারা এটা ওনাদেরকে কোশ্চেনটা করেন যে আপনারা কতটুকু প্রেস ফ্রিডমে বিশ্বাস করেন, এটা ওনাদেরকে কোশ্চেন করেন, ঠিক না? কিন্তু আপনি যখন এই কোশ্চেনটাও করেন, আপনার তো আমার মনে হয় যে এটা সত্যিকার অর্থে উই আর নট দ্য রাইট পারসন টু অ্যান্সার দিস কোশ্চেন। আমার নাম তোফাজ্জল, আমি বরিশালে কাজ করি। সাউথ কোরিয়ার সাথে যে এগ্রিমেন্টটা, সেখানে আমরা বারবারই দেখছি হচ্ছে আমাদের এগ্রিমেন্টগুলো হয় হচ্ছে তৈরি পোশাক খাত নিয়ে। আমাদের রপ্তানির হচ্ছে 86% সম্ভবত তৈরি পোশাক খাত বা টেক্সটাইল দিকে আসে, কিন্তু আমাদের এখানে ডাইভার্সিটি দরকার। সাউথ কোরিয়া কিন্তু টেকনোলজিতে অনেক বেশি আগানো, এবং তারা টেকনোলজির দিকটাকেই হচ্ছে এমফাসাইজ করে তারা হচ্ছে জাপানকে ক্রস করার চেষ্টা করছে। সেখানে আমরা টেকনোলজির জায়গাতে আসলে ওদের সাথে কোনো কোলাবোরেশন বা কোনো যেতে পারছি না। না, একটা ট্রেড এই ধরনের এগ্রিমেন্টের একটা বড় জিনিস হচ্ছে যে আপনি ইউ নেভার নো কি কোন অপরচুনিটিটা এটা তৈরি করতে পারে। এমনও হতে পারে এই এগ্রিমেন্টের কারণে যেটা হতে পারে যে সাউথ কোরিয়ান অনেক কোম্পানি বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশে এসে দেখতে পারে যে না আমি বাংলাদেশের থেকে তার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে সাউথ কোরিয়ায় ইম্পোর্ট করাটা অনেক বেটার। হ্যাঁ, এই এগ্রিমেন্টগুলোর বিউটিটা এখানে যে এর ফলে আপনার অনেক ধরনের নতুন অপরচুনিটি তৈরি হয়। অবশ্যই আপনার পয়েন্ট আউট করেছেন ঠিকই যে 86-85% আমাদের পুরো এক্সপোর্ট বাস্কেটটাই হচ্ছে রেডিমেড গার্মেন্টসে। এইটার জন্য সত্যিকার অর্থে আমরা তো এই 4.5 মাসে আমাদের চেষ্টার কোনো শেষ নাই যে এটার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই যে বাংলাদেশের অন্যান্য আরও বড় বড় মেজর প্রোডাক্ট হোক, বাংলাদেশের ইকোনমি আরও ডাইভার্সিফাই হোক। কিন্তু আনফর্চুনেটলি গত 15 বছরে আমাদের স্বৈরাচার জননী অনেক ধরনের উন্নয়নের গল্প করেছেন, কিন্তু দেখেন গত 15 বছরের ইকোনমিটা কিসের উপরে ডিপেন্ডেন্ট ছিল? দুইটা ওয়ার্ডের উপর আমাদের ইকোনমি ছিল, সেটা হচ্ছে চিপ লেবার। আমি দেশে চিপ লেবার বিক্রি করছি আর আমি বিদেশে চিপ লেবার বিক্রি করছি, সেটার উপরে। অথচ উন্নয়নের অনেক বড় বড় গল্প আমরা শুনেছি। তা আমাদের এখানে চেষ্টা আছে 4.5 মাসে আপনারা দেখেছেন, এবং সেটার জন্য যেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস খুবই ব্রিলিয়ান্ট দুইজনকে নিয়ে আসছেন। একজন এলএসিতে ছিলেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ছিলেন, এবং উনি বড় ইনভেস্টমেন্ট ব্যাংকে চাকরি করেছেন, উনি ওনার স্পেশাল অনভয় হিসেবে কাজ করছেন। আর একজন সিঙ্গাপুরে HSBC ব্যাংকের খুবই সিনিয়র অফিসার ছিলেন, উনি এসে বিডাকে পুরো ট্রান্সফর্ম করছেন। তো আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা, এবং প্রতি মাসে দেখেন ওনারা ইনভেস্টরদের জন্য ইনভেস্টরদের সাথে বসছেন এবং কনফারেন্স করছেন। এই 3-3.5 মাসের মধ্যে বিডার চেয়ারম্যান নিজে 2500 মিটিং করেছেন, 2500 সিইও এর সাথে যারা যারা আছেন তাদের সাথে উনি কথা বলেছেন। এটা তো আনবিলিভেবল একটা বিষয়। 2024 সালে 337টি খুন মামলা হয়েছে, এটা ওনারা দাবি করেছেন ব্যাপারটা। এবং এতে বলা হচ্ছে যে এই পুরো সময়টা বাংলাদেশে আপনি যদি দেখেন, আপনারা যদি যারা ক্রাইম বিট করেন, দেখবেন বাংলাদেশের মার্ডারের রেট প্রতি মাসে 250-300 বেশি যায় না। হ্যাঁ, এটা একটা স্ট্যাবল থাকে, যদি না যে খুব ব্রুটাল কোনো গভর্নমেন্ট যদি তার জনগণকে না কিলিং করে। এমনি নর্মাল ইয়ের থেকে এটা আমি অন্তত এটা দেখেছি। তো সেই জায়গায় আমরা এটা নিয়ে তারপরে আমরা পুলিশ সদর দপ্তরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এটার একটু দেখেন যে ওনারা এটা দাবি করছেন। তো ওনারা এটা দেখেছেন যে এই যে গত 3 মাসে অনেকগুলো বেশি, যেমন 583 যেটা বলা হয়েছে, ইনফ্যাক্ট সেই মাসে আপনার খুনের মামলা, মানে ওই মাসেই খুন হয়েছে
এরকম মামলা মানে হয়েছিল 283টি। আর বাকি যে 300টা, এটা হচ্ছে যে আপনি যে জুন জুলাই যেগুলো মার্ডার হয়েছে কিলিংয়ে, সেই মামলাগুলো আপনার সেপ্টেম্বরে এসছে। ফলে আপনি যে ফিগারটা পাচ্ছেন যে সেপ্টেম্বরে 583 জন খুন হয়েছে, এটা ইনফ্যাক্ট ফিগার হচ্ছে 283টা মার্ডার হয়েছে। আর বাকি 300 হচ্ছে জুলাই আগস্টের যেই যে আপনি দেখছেন যে 1400-1500 জন ছেলে মেয়েকে যে হত্যা করলো, সেইটার মার্ডারের কেসগুলো এই সময় হয়েছে। ঠিক সিমিলারলি একইভাবে অক্টোবর 2024 সালে আপনি 399টা মার্ডারের কথা হয়েছে, কিন্তু ইনফ্যাক্ট হবে হচ্ছে 249টা। 150টা মার্ডার যেটা আগে হয়েছে সেগুলো দেখাচ্ছে। এবং কিছু কিছু মার্ডার এখন আমরা দেখছি যে এটা 5, 6, 7, 8 বছর আগে 2015 সালে মার্ডার হয়েছে, ভয়ে ওনারা মার্ডার কেসটা দিতেই পারেন নাই। সেই মার্ডার কেসও এখন আমরা দেখছি যে 2-1 জন করছেন। কিন্তু এটার মানে এই না যে ওই মার্ডারটা সেই মাসেই হয়েছে। ঠিক তেমনি আপনার নভেম্বরে হচ্ছে 337টা, তো তার মধ্যে 117টা হচ্ছে পূর্বের ঘটনার মামলা। আমরা এই পুরো স্ট্যাটিস্টিক আমরা আপনাদের সাথে দিব। ইনফ্যাক্ট মার্ডার হয়েছে 220টা। তা আপনি, আমার কথা হচ্ছে যে আপনারা যেই ধরনের মানে এই যে একটা স্ট্যাটিস্টিক দিয়ে আপনি বানিয়ে নিচ্ছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ম্যাসিভ ডিটোরিয়েশন হয়েছে, হিমশিম খাচ্ছে মানুষের আমার কথা হচ্ছে যে আমরা চাই সবাই ইথিক্যাল জার্নালিজম করেন। আপনি একটু দেখেন যে আপনার স্ট্যাটিস্টিক্সটা ঠিক আছে কিনা। আমরা আপনাদেরকে এটা দিচ্ছি। আমি এই যে ফিগারটা পেয়েছি, আমি পুলিশ হেডকোয়ার্টার্স এরা 2 দিন ধরে এটা কাজ করে তারা সেপারেট করেছেন কোনটা ইনফ্যাক্ট ওই মাসে হয়েছে, কোনটা আগের মামলা, সেটার একটা ফিগার আমরা দিচ্ছি। ঠিক তেমনি আপনারা দেখবেন যে আমরা খুন রাহাজানির ক্ষেত্রে বা ছিনতাইয়ের ক্ষেত্রেও আমরা কালকে একটা ফিগার দিয়েছি যে ইনফ্যাক্ট ছিনতাইয়ের যে এখন অনেক সময় হয় কি পারসেপশনের উপরে অনেকে রিপোর্ট করে ফেলেন, বা আমার আশেপাশে 3 জনের ছিনতাইয়ের শিকার হয়েছেন, ওটার থেকে একটা পারসেপশন হয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা র্যাপিড ডিটোরিয়েট করেছে। আমার কথা হচ্ছে আপনার যেটা অ্যাকচুয়াল যেটা হয়েছে সেটা লেখেন। আমাদের এটা অনুরোধ আপনাদের কাছে। আর অবশ্যই আমরা চাই, আমরা আরও ডেটা ট্রান্সপারেন্সি আনতে চাচ্ছি। পুলিশকে আমরা বলে দিয়েছি যে তারা যেন তাদের যত ক্রাইমের ডেটা আছে যেটা সব সময় রিলিজিয়াসলি তারা জন্য পোস্ট করে। এটা একটা ট্রান্সপারেন্সি, আপনাদের জনগণের সাথে তার একটা ট্রান্সপারেন্ট একটা সম্পর্ক থাকুক। কি হচ্ছে, কোথায় হচ্ছে, কি ধরনের মামলা হচ্ছে, বাংলাদেশে কোন ধরনের ক্রাইম বেড়ে গেছে, তার থেকে আপনারা একটা ভালো ইন্ডিকেশন এই স্ট্যাটিস্টিক্স থেকে পাবেন। আমরা এটা আজকে আপনাদেরকে দিচ্ছি।